সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। 2021 সালের আজকের এই দিনে প্রথম তোমাদের জন্য আজকে আমি এই ক্লাসটি নিয়ে এসেছি। এর আগে 2020 সালে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ অর্থাৎ খ্রিস্টান উচ্চ বিদ্যালয় কুমিল্লার পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছিল। সেই হিসেবে সেই ধারাবাহিকতা যেহেতু আমাদের আজকে এখনও পর্যন্ত করোনার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে নাই, সেই জন্য 2021 সালেও আমরা শুরু করতে যাচ্ছি অনলাইন ক্লাস। তো সেই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের জন্য ক্লাস নবম দশম শ্রেণী এবং যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটি ক্লাস নিয়ে আসছি। তো বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসগুলো এর আগে আমরা নবম দশম শ্রেণীর ক্লাসগুলো করেছি। তো আজকে যেই ক্লাসটি করব সেটি হচ্ছে আমাদের সিলেবাসের আলোকে, অর্থাৎ যারা এই বছর নবম শ্রেণীতে ভর্তি হয়েছ, অর্থাৎ যারা নতুন ভর্তি হয়েছে নবম শ্রেণীতে তাদের জন্য উপকারে আসবে, এবং তার সাথে সাথে যারা দশম শ্রেণীতে আসো এবং পরীক্ষার্থী যারা আসো, তিনটা শ্রেণীর জন্য উপযোগী ক্লাস এটা। তো আমি মনে করি তোমরা যদি নিশ্চয়ই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো হয়তো উপকৃত হতে পারবে। তো আজকে পাঠের যে আলোচনা সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয়। তো বাংলা ব্যাকরণ এবং আলোচ্য বিষয় আরেকটি কথা বলে নিই, তোমাদের যারা নবম শ্রেণীতে আসো তোমাদের পুরাতন যে অর্থাৎ দশম শ্রেণী এবং পরীক্ষার্থী যারা আসো এই দুটা শ্রেণীর সাথে তোমাদের একটু বইয়ের অনেকটা বিষয় পরিবর্তন আসছে। অর্থাৎ আগে যে ভাষা থেকে শুরু করে আমাদের একদম সম্পূর্ণ ব্যাকরণের যে একটা বিস্তারিত বিবৃতি ছিল, বর্ণনা ছিল, ব্যাকরণের আলোচনা ছিল, সেটা এখন সংক্ষিপ্ত করা হয়েছে, যার কারণে হয়তো দশম শ্রেণী এবং নবম শ্রেণীর সাথে সম্পূর্ণ সিলেবাসের সাথে হয়তো মিল থাকবে না। তারপরও আমাদের পাঠের যে আলোচনার বিষয় এটা আজকে নবম শ্রেণী, দশম শ্রেণী এবং পরীক্ষার্থীদের জন্য কাজে আসবে এবং এটা আমাদের সিলেবাসও আছে। শুরু হতে যাচ্ছে আমরা আজকে ক্লাস হচ্ছে বাংলা ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয়। তো ব্যাকরণটা কি, সর্বপ্রথম আমি ব্যাকরণে চলে যাচ্ছি। ব্যাকরণ কি? ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা। তো ব্যাকরণকে আমরা ভাঙলে পাই যোগ বি যোগ অন, অর্থাৎ ব্যাকরণ। অর্থাৎ এটাকে যদি আমি ব্যাকরণকে যদি বিশ্লেষণ করি তাহলে আমার পাওয়া যায় বি আ যোগ টি যোগ অন, অর্থাৎ ব্যাকরণ। এর উপরে এখানে দেখো ধাতু চিহ্ন আছে, তার মানে এখানে অবশ্যই ক্রিয়া আছে, ক্রিয়ামূলক শব্দ আছে, ক্রিয়ামূল আছে। তো ব্যাকরণের একটু ইতিহাস আমরা জেনে নিই। ব্যাকরণটা কিভাবে আসছে, এই ব্যাকরণের বিধিটা কিভাবে আসছে বাংলার মধ্যে? সর্বপ্রথম 1734 খ্রিস্টাব্দে 1734 খ্রিস্টাব্দে পর্তুগিজ পাদ্রী, ওনার নাম হচ্ছে ম্যানুয়েল দা অ্যাসামসন, উনি সর্বপ্রথম এই ব্যাকরণ প্রণয়ন করেন, তবে গ্রন্থ আকারে না। এরপরে 1734-এর পরে 1776 সালে সম্পূর্ণরূপে গ্রন্থাকারে ব্রাসি হেলহেড উনি প্রথম বাংলা ব্যাকরণ প্রণয়ন করেন এবং সেটা 1776 সালে, এবং ওনার ব্যাকরণের নাম ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ উনি ছিলেন ম্যানুয়েল দে অ্যাসামসন পরে, এরপরে হেলহেড, এরপরে হচ্ছে ওনার পরে আরও কয়েকজনই বাংলা ব্যাকরণ প্রণয়ন করেন। তার মধ্যে আছে উইলিয়াম কেরি, তারপর হচ্ছে উইলিয়াম কেরির পরে আছে রামমোহন রায়, যেটা ছিল বাংলা ব্যাকরণ একদম সম্পূর্ণরূপে বাংলা ব্যাকরণের ধারা নিয়ে আসে রাজা রামমোহন রায়ের হাতে। ওটা ছিল রাজা রামমোহন রায়ের যে ব্যাকরণটা ছিল সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। তো এটা ছিল আমার ব্যাকরণটা, আমার কিভাবে আসছে, কোন কোন লেখক এবং কোন কোন ব্যাকরণগুলো লিখেছেন সেগুলো নিয়ে আলোচনা করছি। এখন ব্যাকরণ কাকে বলে এই সংজ্ঞাটা দিতে যাব। ব্যাকরণ হচ্ছে অর্থাৎ যে শাস্ত্র ভাষার বিভিন্ন প্রকৃতি এবং
স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয়, অর্থাৎ ভাষার বিচার বিশ্লেষণ করা যায় যার মাধ্যমে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। এই বিচার বিশ্লেষণের মাধ্যমে এবং বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, বিশ্লেষণ করা এবং বিভিন্ন প্রয়োগ, নিয়ম নীতি প্রণয়ন করা, এগুলো হচ্ছে আমার বাংলা ব্যাকরণের কাজ। এখন বাংলা ব্যাকরণটা আমরা কেন পড়বো, কেন আমাদের জন্য প্রয়োজন? তো বাংলা ব্যাকরণ প্রয়োজন হচ্ছে প্রথমত হচ্ছে ভাষার মধ্যে এক ধরনের সুশৃঙ্খলা সৃষ্টি করা বা প্রণয়ন করা। এরপর পদের পদ বিন্যস্ত করা, অর্থাৎ কোন পদটা কখন বসবে, কোথায় বসবে, যেমন পদের মধ্যে বিশেষ্য পদ কখন বলবে, বিশেষণ পদ কখন বলবে, সর্বনাম, এই যে একটা ধারাবাহিক নিয়ম কানুন, এগুলো কিন্তু আমরা যদি বাংলা ব্যাকরণটা না পড়ি সেক্ষেত্রে আমরা জানতে পারবো না। তার মানে বাংলা ব্যাকরণটা পড়ার জন্য আমার সর্বপ্রথম হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ভাষা শুদ্ধ রূপে লেখার জন্য, পড়ার জন্য, জানার জন্য কিন্তু ব্যাকরণের প্রয়োজনীয়তা আছে। তাই আমি কয়েকটা কারণে বললাম, তার মধ্যে যেমন গঠন প্রকৃতি সম্পর্কে সুষ্ঠু নিয়ম কানুন জানা, এরপরে হচ্ছে সুষ্ঠুভাবে বিচার বিশ্লেষণ করা, এরপরে ভাষা শুদ্ধ রূপে লিখা এবং পদের সুবিন্যস্ত প্রণয়ন করার জন্য কিন্তু বাংলা ব্যাকরণের প্রয়োজনীয়তা আছে। তো বাংলা ভাষায় আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। আলোচ্য বিষয় চারটি। একটা হচ্ছে ধ্বনি, 2 শব্দ, 3 হচ্ছে অর্থ, 4 হচ্ছে বাক্য। এই চারটা বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় চারটা আছে। এছাড়া প্রত্যেকটা শুধু বাংলা ভাষা না, যে কোনো ভাষারই চারটি মৌলিক বিষয়, চারটি মৌলিক বিষয় হচ্ছে চারটি মৌলিক বিষয়, চারটা মৌলিক বিষয়, যেমন ধ্বনি, শব্দ, অর্থ, বাক্য। এটা শুধু বাংলা ভাষা না, হিন্দি, আরবি, ইংরেজি, যে কোনো ভাষার জন্য যেমন লাগবে ধ্বনি, শব্দ লাগবে, অর্থ লাগবে, বাক্য লাগবে। এটা ছিল আলোচ্য বিষয়। এখানে হচ্ছে মৌলিক বিষয়। এবার আলোচনার যে চারটা বিষয়, প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে চারটা ব্যাকরণ আলোচ্য বিষয় চারটা। আলোচ্য বিষয় হচ্ছে চারটি। যেমন একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, 2 শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব, 3 হচ্ছে বাক্যতত্ত্ব, আর 4 হচ্ছে অর্থতত্ত্ব। চারটা, অর্থাৎ বাংলা ব্যাকরণের এই চারটি প্রধান মৌলিক আলোচনার বিষয় হচ্ছে চারটা। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, একটা শব্দতত্ত্ব, একটা বাক্যতত্ত্ব, একটা অর্থতত্ত্ব। এই যে চারটা আলোচনার বিষয় আছে, এগুলো আবার ইংরেজিতেও তোমাদের পরীক্ষা আছে, এগুলো ইংরেজিগুলো আছে। যেমন ইংরেজি হচ্ছে ফোনোলজি, PHONOLOGY, ফোনোলজি। 2 হচ্ছে মরফোলজি, 3 নাম্বার হচ্ছে সেন্টিক্স, 4 নাম্বার হচ্ছে সিমেন্টিক্স। অর্থাৎ এই আলোচনার চারটা বিষয়ে ধ্বনিতত্ত্বকে ইংরেজি বলে ফোনোলজি, শব্দতত্ত্বকে বলে মরফোলজি, আর বাক্যতত্ত্বকে বলে সেন্টেক্স, আর অর্থতত্ত্বকে বলে সেমেন্টিক্স। এই যে চারটা আলোচনার বিষয়। এখন আমরা চলে যাব তোমাদের এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে বা কোন কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে, এগুলো নিয়ে আলোচনা করব। চারটা বিষয় হচ্ছে, যেমন আমি একটু ছকের মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে। একটা হচ্ছে এটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, এটা হচ্ছে শব্দ বা রূপ, এটা হচ্ছে অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, আর অর্থতত্ত্ব। এই চারটা অংশে ভাগ করলাম। তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে, যেমন সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, অর্থাৎ সন্ধিটা নিয়ে ব্যাকরণে কোন বিষয় আলোচনা করা হয়। তো আমি বলবো যে এখন তুমি যদি এটা নির্ণয় না করতে পারো, না বুঝতে পারো, সেক্ষেত্রে তুমি নির্ণয় করতে পারবে না যে ধ্বনি কোন তত্ত্বের ব্যাকরণের, এরপরে নত্যবিধান কোন অংশ আলোচ্য বিষয়, এরপর আসে কারক কোন অংশ আলোচ্য বিষয়। তো এই যে চারটা, যে কোনো চারটার মধ্যেই পড়বে। আমি তোমাদের সুবিধার জন্য একটু বক্স করে দিয়েছি, যেটা হয়তো তোমাদের বই নাই। যেমন ধ্বনিতত্ত্বের মধ্যে আছে সন্ধি, 2 হচ্ছে নত্যবিধান, সত্যবিধান,
এই হচ্ছে নত্যবিধান। তার মানে পরীক্ষা যদি তোমার আসে প্রশ্ন যে নত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়, এখানে অপশন থাকবে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তাহলে তুমি যদি জানতে পারো যে এটা ধ্বনিতত্ত্ব, তো আমার ধ্বনির বক্স ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত হচ্ছে। এই ধ্বনিতত্ত্বের মধ্যেই কিন্তু তিনটা আছে, একটা হচ্ছে সন্ধি, নত্যবিধান, শব্দবিধান, নত্যবিধান। এই তিনটা হচ্ছে ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। আরেকটা বিষয় তোমাদেরকে আমি একটু বিষয়টা বলি যে ধ্বনিতত্ত্ব কি, আগে এই বিষয়টা একটু জেনে নাও। ধ্বনিতত্ত্ব হচ্ছে অর্থাৎ যে কোনো আমাদের কণ্ঠ নিঃসৃত যে কোনো আওয়াজ হচ্ছে ধ্বনিতত্ত্ব। তো কণ্ঠ নিঃসৃত এখানে সন্ধি, নত্যবিধান, শব্দবিধান, এটা হচ্ছে ধ্বনিতত্ত্ব অন্তর্ভুক্ত। আমার সুবিধার জন্য আমি একটু সহজ করে নিচ্ছি। ধ্বনিতত্ত্বের পরে যাচ্ছি আমি অর্থতত্ত্বের মধ্যে। এটা বাদ দিলাম, শব্দতত্ত্ব বাদ দিলাম, বাক্যতত্ত্ব বাদ দিলাম। অর্থতত্ত্বের মধ্যে তোমরা একটা বিষয় খেয়াল করবা, অর্থতত্ত্বের মধ্যে এখানে অর্থ শব্দটা লেখা আছে, আমি আগে লিখিনি। যেমন বাগর্থ, বিপরীতার্থ, মুখ্যার্থ, গৌণার্থ। যদি পরীক্ষায় আসে এভাবে যে বিপরীতার্থ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, তাহলে কোন অংশ হলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এখন তুমি মনে রাখবা কিভাবে, মুখস্থ করলে হয়তো মনে নাও থাকতো। একটা বিষয় মনে রাখো, অর্থতত্ত্বের মধ্যে কিন্তু অর্থ শব্দটা লেখা আছে। একটু এই বিষয়টার মধ্যে আমরা যদি একটু দেখি, বাগ অর্থ, বাগ অর্থের মধ্যে বাগ যোগ অর্থ ভাঙলে পাওয়া যায়। বিপরীতার্থ, বিপরীত যোগ অর্থ। দেখো প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু অর্থ লেখা আছে। বাগ অর্থ মানে অর্থ আছে, বিপরীতার্থ বিপরীত অর্থ, বিপরীতার্থ অর্থ লেখা আছে, শেষের মধ্যে অর্থের ধ্বনিটা আছে, উচ্চারণটা আছে। মুখ্যার্থের মধ্যে মুখ্যার্থ থরের অর্থ আছে, গৌণার্থের মধ্যে থর। তার মানে অর্থতত্ত্ব যেগুলো আছে সেগুলো হচ্ছে বাগ অর্থ, বিপরীতার্থ, মুখ্যার্থ, গৌণার্থ। এরপর আসো বাক্য অর্থ। বাক্যতত্ত্ব কি? বাক্যতত্ত্ব হচ্ছে কতগুলো, আগে বাক্যতত্ত্ব কাকে বলে সেটা আগে জেনে। বাক্যতত্ত্ব হচ্ছে কতগুলো শব্দের সমষ্টিতে যেই ধ্বনি বা যে অর্থ প্রকাশ করে বা সঠিক অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। তো বাক্যতত্ত্ব করতে গেলে আমরা যখন একটা বাক্য গঠন করি, সেক্ষেত্রে একটা বাক্যের মধ্যে পদের বিন্যাস আছে, যেমন দাঁড়ি, কমা, অর্থাৎ জ্যোতি চিহ্নের ব্যবহার আছে, বাগধারা ব্যবহার করি, বাক্য সংকোচন ব্যবহার করি। আমি লিখে ফেলি এখানে বাগধারা, বাক্য সংকোচন, বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে উক্তি, তারপর হচ্ছে জ্যোতি চিহ্ন। অর্থাৎ এই বাক্য তথ্যের মধ্যে বাগধারাগুলো প্রয়োগ থাকে। এই বাক্য তথ্যের মধ্যে আমরা যেমন একটা বাক্য গঠন করতে গেলে বাগধারাগুলো ব্যবহার করি, তারপরে বাক্য সংকোচনগুলো বাক্যের মধ্যে ব্যবহার করি, এক কথা প্রকাশগুলো বাক্যের মধ্যে ব্যবহার করি, উক্তিটাও ব্যবহার করি বাক্যের মধ্যে, আর জ্যোতি চিহ্ন তো ব্যবহার করি বাক্যের শেষে, মাঝখানে, অন্তে। তার মানে আমি জানতে পারলাম ধ্বনিতত্ত্বের তিনটা, ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে তিনটা, একটা সন্ধি, একটা নত্যবিধান, একটা শব্দবিধান। আর অর্থতত্ত্বটা কিভাবে? অর্থের মধ্যে বাক্যার্থ আছে, বিপরীতার্থ আছে, মুখ্যার্থ আছে, গৌণার্থ আছে। এরপরে বাক্যার্থের মধ্যে বাগধারা, বাক্য সংকোচন, এক কথা প্রকাশ, উক্তি, জ্যোতি চিহ্ন, অর্থাৎ বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত হচ্ছে এগুলো। এরপরে বাকি রইল কি আর? এরপরে ব্যাকরণের যত অংশ বাকি আছে সবগুলো হচ্ছে আমার শব্দতত্ত্বের। শব্দতত্ত্বের নাম আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব। ব্যাকরণের অন্যান্য যত বিষয় আছে, যত টপিক আছে, সবগুলো শব্দতত্ত্বের অন্তর্ভুক্ত। যেমন আমি ধরতে পারি কারক, সমাস, পুরুষ, বচন, তারপর হচ্ছে লিঙ্গ, পদ, পদ প্রকরণ, তারপর হচ্ছে বিভক্তি, তারপর হচ্ছে বচন লিখছি কিনা, বচন, বিভক্তি, পদ প্রকরণ, বিভক্তি। এরপর হচ্ছে আরো অনেকগুলো আমার অর্থাৎ অন্য যতগুলো আছে সবগুলো কিন্তু এই শব্দতত্ত্বের অন্তর্ভুক্ত। তো আমি ধাতু দিতে পারি, ধাতু, উপসর্গ, প্রত্যয়। তার মানে বাকি যতগুলো আছে সব কিন্তু এই শব্দতত্ত্বের অন্তর্ভুক্ত। তোমার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ধ্বনিতত্ত্বের যে তিনটা আলোচ্য বিষয়, এখানে ধ্বনি, সন্ধি, নত্যবিধান, শব্দবিধান, এটা তো ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। এটাই সহজে মনে রাখা যাবে।
আর অর্থতত্ত্বটা মনে রাখা যাবে সহজে। বাক্যটাও তুমি, তোমার কাজ হচ্ছে এই বক্সটা ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব আর অর্থতত্ত্ব, এই তিনটা বিষয় তুমি আগে মুখস্থ করে ফেলবা। বাকি যতগুলো আছে সব হচ্ছে শব্দতত্ত্ব অন্তর্ভুক্ত, সবগুলো শব্দতত্ত্বের মধ্যে। তুমি দেখে না তিনটা ধ্বনিতত্ত্বটা যেমন সন্ধি, নত্ব, সত্য, এটা ধ্বনিতত্ত্ব অন্তর্ভুক্ত। আর অর্থতত্ত্ব হচ্ছে বাগর্থ, সবগুলো শেষে অর্থ থাকবে। আর বাক্যতত্ত্বের মধ্যে বাক দ্বারা, বাক্য সংকোচন, এক কথা প্রকাশ, উক্তি, জ্যোতিষী, এই তিনটা বক্স মুখস্থ করলে বাকিটি সব দিতে। যেমন যদি পরীক্ষা আসে লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, কোন অংশের আলোচ্য বিষয়, পরীক্ষা থাকলো প্রশ্ন লিঙ্গ ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়, দিলাম 1 সন্ধি, ধ্বনিতত্ত্ব, তারপরে হচ্ছে বাক্যতত্ত্ব, 3 নম্বর হচ্ছে অর্থতত্ত্ব, 4 নম্বর হচ্ছে শব্দতত্ত্ব, ক, খ, গ, ঘ, এই 4টা দিলাম আমি। তাহলে লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, তাহলে লিঙ্গটা কোথায় দেখো তো, এই যে লিঙ্গ এখানে আছে, তার মানে আমার হচ্ছে শব্দতত্ত্বের অন্তর্ভুক্ত আলোচ্য বিষয়। এই তো শেষ। মোটামুটি এই অধ্যায়টা কিন্তু বেশি একটা বড় না, এবারে নতুন বই যাদের আছে তাদের জন্য এইটুকু হলেই যথেষ্ট, আর বেশি কিছু নেই এই অধ্যায়ের মধ্যে। তোমরা শুধু এই তোমাদের প্রশ্ন উত্তরগুলো এবং যে অবজেক্টিভগুলো আসে এখান থেকে আসে, যে ব্যাকরণের বাগধারা ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়, সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়, লিঙ্গ ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়, প্রত্যয় ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়। তো আশা করি তোমরা যদি এইভাবে যদি হয়তো মুখস্থ করে রাখো, এইভাবে নোট করে রাখো, হয়তো পরীক্ষাতে তোমরা ভালো কিছু করতে পারবে। তো সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।